দর্শক, গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং অন্যান্য সহযোগী সংগঠন মিলে 15 দিনের মধ্যে বোধহয় 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া হয়। অথচ আমার বিরুদ্ধে খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রায় 1 ডজন মামলা দেয়, আর তত্ত্বাবধায়ক সরকার এসে আরও 5-6টা মামলা দেয়। আমার প্রত্যেকটা মামলা কিন্তু তদন্ত করে রিপোর্ট আমি নিয়েছি, কোনো মামলা প্রত্যাহার না। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা তদন্ত করে রিপোর্ট নিয়ে কোর্টের দ্বারাই কিন্তু সমস্ত মামলাই বাতিল হয়ে গেছে। এখানে আমরা সরকার থেকে কোনো মামলা প্রত্যাহার করিনি। তার কারণ আমাদের সততার উপর আমাদের একটা বিশ্বাস আছে। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। গত জুন মাস 23শে জুনই তো আমরা উদ্বোধন করলাম। 1 বছর হয়নি, 25শে জুন, তার মানে 1 বছরও এখনো হয়নি। 1 বছরও এখনো হয়নি। এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি, 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতিপিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্মপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? কোভিড-19-এর সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সায় করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে 2 হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশই সেটা করতে পেরেছে। আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে আসছি কোথায় আমরা? আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি, কিন্তু আজকে কোভিডের অতিমারি, আর এরপর আসে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা অনেকটা, শুধু আমরা না, সারা বাংলা পৃথিবীর সব এমনকি উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। তারপরেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। 2021 সাল আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল 2008 সালে, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশকে আমরা 1 ধাপ উপরে তুলব। রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। আজকে দিন বদল ঘটেছে। আমরা সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করায়। আজকে কেউ বলতে পারছেন যে গ্রামে দারিদ্র আছে, এখন বলে শহরে দারিদ্র। এটা এখন হিসাব হয়ে গেছে যে দারিদ্রের হার শহরে বেড়ে গেছে, গ্রামে না। অথচ একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না,
মাথা গোঁজার ঠাঁই ছিল না, রোগের চিকিৎসা পেত না, শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। আমাদের উন্নয়নের সকল কিছু আমরা তৃণমূল মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। ইতিমধ্যে কয়েকটি উপজেলা জেলা আমরা কিন্তু ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছি, বাকি অল্প কিছু বাকি আছে, সে ঘরগুলিও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। কাজে বাংলাদেশের কোনো মানুষই ঠিকানা থাকবে না, এবং সেটা আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই করেছি। আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী যখন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রশংসা করে, শুধু তাই না, আমরা যে আমাদের যে জাতিপিতা আমাদেরকে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছেন, সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য যে কয়েকটা মানে পদক্ষেপ আমাদের নিতে হবে, আমরা অত্যন্ত সাফল্যের সাথে নিয়েছি। শুধু তাই, এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সব কিছু মিলিয়েও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো, এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা, খুন, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট, পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কি অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুচলেখা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। তা আমি শুধু একটু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস কোনো কূপ খনন করে গ্যাস পায়নি, আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতায় যাবে, লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন খুলে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয়, এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিনয় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিনয় নয়, তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না। আমাদের ওদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকা এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনোদিন হতে পারেনি। প্রত্যেক নির্বাচনেই, সাধারণ নির্বাচনে লাশ পড়েছে, ভোট বাক্স চিন্তা হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা হয়নি। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছি, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য, এবং আমরা এক ধাপ উত্তরণও ঘটিয়েছি। তারপরেও যাদের পছন্দ হয় না,
আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। মানুষের বিশ্বাস আস্থা নিয়েই আমরা চলি, আমাদের পথ চলা। এবং আমাদের প্রতিটি নির্বাচনী ইশতেহার আমরা যখন ঘোষণা দিয়েছি, প্রতি বছর বাজেট করবার সময় আমাদের ইশতেহারটা সামনে রেখে আমরা মানুষের কাছে কি ওয়াদা দিয়েছি সেটা তুলে ধরেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, যার সুফলটা দেশবাসী পায়। যখনই কোভিড-19 দেখা দিল এবং এর পরপর তো যুদ্ধ, তখন থেকেই কিন্তু আমরা আহ্বান করেছি দেশের মানুষকে যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। যুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ